আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, স্পষ্ট দেখছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য। আমি সংক্ষিপ্ত একটু শিরোনাম জানিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন পুরো ভিডিওতে আমি কি বলবো আজকে। সৌদি আরব নতুন করে স্টেটমেন্ট দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কি যুদ্ধে জড়াবে, কিসের ইঙ্গিত দিল সৌদির পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে যাচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, এবার রুশ এজেন্সি গোয়েন্দা বাহিনী জানালো নেতাকাকুর বাড়ির গুরুত্বপূর্ণ বাংকার ধ্বংস করে ফেলেছে খামেনি বাহিনী। সেখানে কতজন শত্রুর নেতা বা কমান্ডার উপস্থিত ছিল সেই বিষয়টিও আসছে বিস্তারিত। প্রিয় দর্শক, এছাড়া কুয়েতের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি স্থানে ভয়াবহ হামলার পর সেখানের অবস্থা খুব বাজে অবস্থা দাঁড়িয়ে গেছে এবং এ পর্যন্ত আমেরিকা ইরান যুদ্ধে 100 বিলিয়ন মার্কিন ডলার খরচা দিয়েছে এমন তথ্য জানিয়েছে ইরান। এছাড়া থাকবে আরো অনেকগুলো খবর যেটার জন্য আপনারা বসছেন, হয়তো ধারাবাহিক সবগুলো খবর আমি দেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আগে আপনাদের জানিয়ে রাখলাম। প্রিয় দর্শক, প্রথমে আসি ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বললেন এই 7 দিনের যুদ্ধে, 28 থেকে আজকে 7 দিনের বেশি হয়ে গেল, এই যুদ্ধে আমেরিকা এ পর্যন্ত 100 বিলিয়ন মার্কিন ডলার খরচা দিয়েছে। তাদের বেশ অনেক সামরিক বাহিনীর সদস্য সেনা সদস্য প্রাণ হারিয়েছে, মূল্যবান যন্ত্রাংশ হারিয়েছে, তারা রাডার সিস্টেম হারিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে, তাদের বেজ, মার্কিন যে বেজগুলোকে ধ্বংস করেছে ইরান। সবকিছু মিলে কি বলেছে কিনা সেটা ক্লিয়ার না, শুধু বলেছে এই যুদ্ধে আমেরিকা 100 বিলিয়ন ডলার খরচা দিয়েছে। এটা হালকা পাতলা ইস্যু না। কে বলছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মাথা গরম করার মতো, এটি কতটুকু হবে জানি না। ওমান সাগরে দেখা গেছে নাকি চীনের গোয়েন্দা জাহাজ। এই গোয়েন্দা জাহাজটি পৃথিবীর কাছে একটি আতঙ্ক। চীন এমন একটি সুপার কম্পিউটার বানিয়েছে যেটা সাগরে বসে থাকবে এবং 10,000 কিলোমিটারের মধ্যে শত্রুর যে কোনো গতিবিধি এটা ট্র্যাক করতে পারবে। প্রশ্ন হলো, এটি ওমান সাগরে চীন পাঠালো কেন? কারণ আসন্ন যুদ্ধে রিয়েল টাইম ইন্টেলিজেন্স পৌঁছে দিতে চায় চীন, হয়তো ইরানকে, এমনটি আভাস মিলছে। যখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীর দিকে, তখন ইরান ওমান সাগরে তার এই গোয়েন্দা জাহাজ বা সুপার কম্পিউটারটি বসালো। এই জাহাজটির ভেতরে এমন এক সিস্টেম বা নজরদারি সিস্টেম আছে, 10,000 থেকে 6,000 কিলোমিটারের মধ্যে শত্রুর কোনো যুদ্ধ বিমান, কোনো ড্রোন, কোনো মিসাইল, যে কোনো অ্যাটাক আসার আগে এটি সংকেত দেবে, তার পজিশন বলবে, স্পিড বলবে, কোন পথ দিয়ে আসে সেটা বলবে, টার্গেট কোথায় সেটা বলবে, অর্থাৎ জিপিএস লোকেশন পর্যন্ত বলে দেবে যে শত্রুর এই অ্যাটাকটি কোন জায়গায় করতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, চীন কি ইরানকে আরো বেশি তথ্য দিয়ে এই যুদ্ধে আমেরিকাকে বিপদে ফেলতে এই ব্যবস্থা করছে? হয়তো এটি নিয়ে আমরা আগামী কিছুদিনের মধ্যে আপডেট তথ্য পাবো যে চীন আসলে কি করতে যাচ্ছে। কারণ আমরা এটুকু জানি, চীন কখনো যুদ্ধে জড়ায় না, তারা বাণিজ্য করে, তারা যে কোনো ভাবে তারা বিপদে বন্ধুর হাত ছাড়ে না, কিন্তু যুদ্ধে জড়িয়ে নিজের পুংটি মারে না। বাংলা কথাটা বললাম, এটা পাকিস্তান করতে যাচ্ছে, এই জন্য এই পুংটি শব্দটা ব্যবহার করলাম। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো যে মুস্তফাকে চীন এবং রাশিয়া সমর্থন দিয়েছে, মুস্তফা খামেনিকে। চীন বলেছে আমেরিকাকে উদ্দেশ্য করে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যারা দায়িত্ব নিয়েছে সেটা ইরানের গণতান্ত্রিক এবং সাংবিধানিক পন্থায় হয়েছে। অতএব আমেরিকা সহ প্রত্যেকের ইরানের রাষ্ট্র ব্যবস্থাকে বা নতুন নেতৃত্বকে
গ্রহণ করে নেওয়া উচিত। কারণ আমেরিকা ইসরায়েল হুমকি দিয়েছে বাবার পরিণতি তাকেও ভোগ করতে হবে, অর্থাৎ তাকেও মেরে দেওয়ার একটা পরিকল্পনা আছে এই দেশ দুটির। তো সেই হিসেবে তারা বলছে যে মুস্তফা খামেনি যিনি দায়িত্ব নিয়েছেন তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে রাশিয়া এবং চীন, এবং তারা তার বাবার খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে। পাশাপাশি চীনের সাথে ইরানের সাথে এই দুটো দেশ কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, এবং তাদের উপর যে হামলা হচ্ছে তার নিন্দাও জানিয়েছে চীন রাশিয়া। তার মানে মুস্তফাকে যখন হত্যার হুমকি দিচ্ছে ট্রাম্প এবং নেতা সাহেব, তখন চীন রাশিয়া প্রকৃতপক্ষে তার পাশে দাঁড়িয়ে তাকে শক্তি যোগাচ্ছে, এটা স্পষ্ট হয়ে গেছে। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরব একটি স্টেটমেন্ট দিয়েছে যে তাদের দেশের কোনো ভূখণ্ড বা আকাশ বা স্থল ব্যবহার করেনি আমেরিকা। মিস্টার যুবরাজ ফয়সাল, প্রিন্স ফয়সাল, যিনি পররাষ্ট্রমন্ত্রী, ফয়সাল, তো তিনি বলছেন যে কোন ফয়সাল বিন ফারহান এরকম একটি নাম, মিস্টার ফারহান বলছেন যে সৌদি আরবের কোনো ভূমি বা আকাশ ব্যবহার করেনি আমেরিকা বা ইসরায়েল। অর্থাৎ সৌদি আরব ইরানকে বলছে, শাসাচ্ছে, তুমি আমার দেশের মধ্যে বারবার আক্রমণ করছো, কিন্তু আমরা কোনো ঘাঁটি বা কিচ্ছু দেইনি। মানে ঘাঁটি আছে কিন্তু সেখান থেকে আমরা হামলা করতে দেইনি। এর কিছুক্ষণ পরই কোন এক বাঙালির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, পৃথিবীব্যাপী এটা ভাইরাল হয়ে গেছে। কিছু মাধ্যম বলছে এটি কোন এক বাঙালির তারা ধারণ করেছে। সেটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের ভেতর থেকে মরুভূমির একটি প্রান্ত থেকে ইরানকে উদ্দেশ্য করে যে মিসাইলগুলো মেরেছে তার একটা খোসা। সেই মিসাইলটির যে বাক্সটা, খোসাটা, তার কত মাত্রার, কোন মিসাইল, কি নাম, কত, সব ডিটেলস আছে। এবং দেখা যাচ্ছে মরুভূমিতে ভেড়া, উট বা দুম্বা চড়াচ্ছে, সেখান থেকে মোবাইলে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। প্রশ্ন হলো, সৌদি আরবের মরুভূমিতে মার্কিন নিক্ষিপ্ত মিসাইলের খোসা এলো কোত্থেকে? তার মানে সৌদি আরব কোনো বিষয়কে গোপন করতে চায় ইরানের হামলা থেকে বাঁচার জন্য। কারণ এখন পর্যন্ত ইরান প্রশ্ন করেছে, যদি আরবের বা গালফ কান্ট্রির কোনো ভূমি বা আকাশ ব্যবহার না করে আমেরিকা, বলতে হবে কোত্থেকে হিট করছে আমেরিকা। কারণ তারা পুরো ডিটেক্ট করেছে যে কোত্থেকে হামলাগুলো হয়েছে, সেই হামলার জায়গাগুলো দিয়ে আক্রমণ করছে ইরান। কিন্তু সৌদি আরব অস্বীকার করেছে, তারা বলছে যে আমরা আমাদের ভূমি ব্যবহার করতে দেইনি আমেরিকাকে, ইসরায়েলকে। ইরান খামোখা আমাদের আক্রমণ করছে। আর ঠিক তখনই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া চলে এসছে যে সৌদি আরবের ভিতরে মার্কিন মিসাইলের খোসা পাওয়া গেছে। খোসা মানে তার কভার পাওয়া গেছে। তার মানে এই ভূমি ব্যবহার হয়েছে। আমি জানি না যে ভিডিও ধারণ করছে তার কি অবস্থা হবে, আল্লাহ ভালো জানে। সৌদি আরব তার মিত্রদের সাথে এখন গোপনে আলোচনা করছে, কারণ তেলের পর পানির শোধনাগার বা পানির রিফাইনিং এ আক্রমণ হয়েছে। এখন মধ্যপ্রাচ্যকে বড় রকম টেনশনে ফেলে দিয়েছে ইরান। এখন সৌদি আরব পাকিস্তানকে বলছে, তোমার সাথে আমার একটা চুক্তি ছিল, আমার উপর আক্রমণ মানে তোমার উপর, তোমার উপর আক্রমণ মানে আমার উপর। পাকিস্তান তুমি এখন আসো আমাকে রক্ষায়। পাকিস্তান ঝানুমাল, দুষ্ট, বেঈমান, বিশ্বাসঘাতকদের দেশ তো পাকিস্তান, সবাই জানেন। পাকিস্তান বলছে, ওকে, আমি আসতে রাজি আছি, তুমি ডাকলে। তুমি ধনী লোক, তুমি ডাকলে তো আসতে হবে, আমি তো তোমার ভৃত্য, আমি তোমার বাসার কাজের লোক, চাকর। বাংলাদেশ, পাকিস্তান তো বড় লোকগুলোর চাকর, তাই না? আমাদের নেতারা আমাদের দেশের টাকাগুলো চুরি করে গরিবদের কাছ থেকে নিয়ে বড় বড় দেশে রাখে, নেতারা আরাম করে, কিন্তু আমরা মূলত চাকর। আমাদের প্রবাসে যারা বাঙালিরা কাজ করে তাদের সাথে খুব খারাপ আচরণ করে আরব রাষ্ট্রগুলো, কারণ এরা আমাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, আমরা খুব গরিব। ওরা বলে তোদের নেতারা তো চোর, তোদের ভাগ্যের জন্য তোরা দায়ী। আরবরা বলে, দেখ আমাদের নেতারা যাই হোক আমাদের ভাগ্য উন্নত করে, তেল বেঁচে হোক আর যেভাবে, তোদের নেতারা টাকা চুরি করে সব বাইরে নেয়, তোরা কাজ করে খাবি, গাধার মতো খাবি, বলদের মতো খাবি। তোরা এখন আমাদের এই উট দুম্বা এগুলোর মতো আমাদের কাছে এইরকম। আমরা ভোট দিয়ে বানাই যাদেরকে, তারা চুরি করে। বাস, মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর কাছে আমরা একটা দরিদ্র ফকিরনি জাতি। এটা আমাদের ভাগ্য না, এটা আমরা ভাগ্য কিনে নিয়েছি, কারণ আমরা ঋণ খেলাপিদের ভোট দিয়ে নিযুক্ত করি, তাদেরকে আরো চুরি করার সুযোগ দেয়। আসেন, এখন পাকিস্তান বলছে যে তুমি যদি তোমার যুদ্ধে আমাকে রাখতে চাও, তাহলে আমার জন্য করণীয় হলো, আমার জন্য দুটো কাজ করতে হবে। নির্লজ্জের মতো পাকিস্তান সৌদি আরবকে বলছে কি, তুমি আমাকে 10 বিলিয়ন মার্কিন ডলার দেবা, মানে 10 বিলিয়ন
বা 10 বিলিয়ন মার্কিন ডলার। মানে তুমি 5 বিলিয়ন আমার ব্যাংকে রিজার্ভ রাখবা, এটা আমাকে ঋণ দিচ্ছ। কারণ আমার ব্যাংক তো আমি খালি করে ফেলছি, আমার আর্মি জেনারেলরা, আমার নেতারা চুরি করে খেয়ে ফেলছে। ইমরানকে জেলে রেখে দিয়ে আমার জেনারেলরা অবৈধভাবে ক্ষমতায় বসছে, ফিল্ড মার্শাল হয়েছে। আর পিডিএম নামক পিপলস পার্টি বা নওয়াজ শরীফের দল আমরা সবাই মিলে লুটপাট করে ভান্ডার মানে তহবিল তো খালি করে ফেলছি। কি করবো এখন? তুমি আমাদের 5 বিলিয়ন ডলার দাও, এটা আমাদের রিজার্ভে রাখবো, খরচ করব না। আর 5 বিলিয়ন ডলারের তেল দাও, অর্থাৎ 10 বিলিয়নের একটা চুক্তিতে এটা পুরোটাই ঋণ দাও। এই ঋণ কবে শোধ করবে পাকিস্তান জানে না। এখন পাকিস্তান কি করতে চাচ্ছে? পাকিস্তানের আরো কিছু জেনারেল এখন কোটিপতি হতে চায়। এই যুদ্ধ মানে কি? এর আগে পাকিস্তানের জিয়াউল হক এইভাবে আমেরিকাকে আফগানদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ দিয়েছিল, দিয়ে পাকিস্তানের টপ জেনারেলরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু মাঝখান থেকে পাকিস্তান মারা গেছে, পাকিস্তানের সেনারা মারা গেছে, জনগণ মারা গেছে, বিভিন্ন জায়গায় পাকিস্তানের হামলা করেছে আমেরিকা। এখন আসিম মুনি সাহেব, পুরানে হাফেজ আসিম মুনি সাহেব, তিনি এই যুদ্ধে জড়াবেন তার জেনারেলদের পকেট ভারী করার জন্য, এমনটি আভাস পাওয়া যাচ্ছে। যদিও তিনি চূড়ান্ত না, কারণ পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানের ইন্টেলিজেন্স এখন শিয়া সুন্নি দ্বন্দ্বের চেষ্টা করছে। ইদানিং পাকিস্তানের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শিয়া সুন্নি দ্বন্দ্বের একটি খেলা চলছে। এই খেলাটা কেন? যাদের পাকিস্তান মক্কা মদিনা রক্ষার নামে চলে যায় কোথায়? সৌদি আরবকে রক্ষা করতে, আর ইরানের সাথে লড়াই শুরু করে দেয়। কেন পাকিস্তানকে কেন লাগবে? কারণ হলো ইরানের সীমান্ত আছে পাকিস্তানে, একদিকে ইরাক, একদিকে তুরস্ক, একদিকে আফগান, একদিকে আছে পাকিস্তান। এখন আমেরিকা যদি এই যুদ্ধে সৌদি আরবকে টেনে আনতে পারে, সৌদি আরব যদি পাকিস্তানকে টেনে আনতে পারে, তাহলে আমেরিকা কি করবে? ইসরায়েল আর আমেরিকা পাকিস্তানের যে বেলুচিস্তান বা যে সীমান্তটা আছে ইরানের সাথে, সেখান দিয়ে ঢুকে ইরানে হামলা করবে, এই পরিকল্পনা। কারণ এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ইসরায়েল আমেরিকার মূল টার্গেট আরবকে, গালফ কান্ট্রিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো। দুটো গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের, এই খবরগুলো কেউ দেয় না আপনাদের, আমি বলে দিই, আপনাদের একটু মিলিয়ে নেবেন। আমেরিকা তার সকল জনগণকে, আমি সকালবেলার ভিডিওতে বলেছি, কালকেও বলেছি, যে তার দেশ ছাড়তে বলছে, এবং তাদের দূতাবাসে যত কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে সৌদি আরব ছাড়তে বলেছে। প্রশ্নটা হলো, যুদ্ধ কবলিত অঞ্চলেও কখনো তাদের দূতাবাসের কর্মকর্তারা যান না, কারণ সেই সময় দুই দেশের মধ্যে যোগাযোগটা এই মাধ্যমেই হয়। কেন আমেরিকা বলছে? ধারণা করা হচ্ছে মিস্টার ড্রাম এবং মিস্টার নেতাকাকু মিলে সৌদি আরবের মধ্যে বড় কোনো অ্যাডভেঞ্চারে যাবে, হতে পারে মক্কা মদিনার উপর কোনো হামলা বা কোনো একটা ঘটনা ঘটাবে তারা। এটা হলো ফলস ফ্ল্যাগ অপারেশন। এই ফলস ফ্ল্যাগ অপারেশন করে তারা বলবে এটা ইরান করেছে, তারপর পুরো মুসলিম উম্মাকে সৌদি আরব তার পক্ষে আনবে, এনে ইরানের বিরুদ্ধে লাগাবে। এইটা হলো মূল পরিকল্পনা। সৌদি আরব তো মুসলমানের আবেগের জায়গা। ইরান বলছে যে আমরা মক্কা মদিনা রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত, আমরা কি ধ্বংস করব? যখন 57টা মুসলিম দেশ মুখে আঙুল দিয়ে বসেছিল, একমাত্র ফিলিস্তিনের জন্য লড়াইটা শেষ পর্যন্ত আমরা করছি এবং আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি, একটি মুসলিম দেশ তো আগায় আসে নাই। কিন্তু এখন ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন সৌদিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, যে জন্য সৌদি আরব এখন পাকিস্তানকে স্ট্যান্ড বাই রাখছে। এরপর আরো অনেক দেশকে জড়াবে সৌদি আরব, যেহেতু ওয়াইসির মালিক, মুসলিমদের মোড়ল। কিন্তু বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী, ক্ষমতা দলটি আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে বাধ্য হয়ে কথা বলেন, কিন্তু প্রত্যেকটা দেশের 98% জনগণ ইরান বা ফিলিস্তিনের পক্ষে। খেলাটা এখানে। তারেক রহমান সাহেব মনে মনে ভালোবাসেন কাকে সেটা আমরা জানবো না, কিন্তু তিনি যে প্রধানমন্ত্রী চেয়ারে বসে, এটা টেকাতে হলে আমেরিকাকে ম্যানেজ করে চলতে হবে। দেখেন না, খলিলুর রহমানকে নিতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, বালসাল কেন নিচ্ছেন তিনি? কারণ আমেরিকার চাপ ছিল, তার ইচ্ছা ওনাকে না, আমি জানি তার ইচ্ছা কে ছিলেন, কিন্তু বাধ্য করছেন আমেরিকা, ওখানে ওনাদের ক্ষমতা বসতে দেবো না। তো আমি তো আগেই বললাম যে আমরা দরিদ্র দুর্বল দেশ, আমেরিকা ঠিক করে দেয়, ইরান তো মানেই নাই। ইরান মানছে যে কে হবে সর্বোচ্চ নেতা, ইরান ঠিক করে দিচ্ছে। আমেরিকা যাকে সবচেয়ে অপছন্দ করছে তাকে ইরান দিছে।
এটা হলো বীরের জাতি রে ভাই, মাথা উঁচু করে বাঁচা আর বিড়ালের মতো বাঁচা তো এক জিনিস না। এখন পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে একটা ভয়ঙ্কর দিকে নেবে। কি হবে শেষ পর্যন্ত? ইরান ভার্সেস মধ্যপ্রাচ্য বা ইরান ভার্সেস অল মুসলিম কান্ট্রি যুদ্ধ ছড়িয়ে পড়বে, আমেরিকা ইসরায়েল আস্তে করে সটকে পড়বে। দেখেন এই দিকে যাচ্ছে। এই জন্য তুরস্ক এই যুদ্ধ যেন না ছড়ায় বারবার এটা ট্রাই করছে, ইরানকে বোঝাচ্ছে, বাকিদেরকে বোঝাচ্ছে। আবার ইরান কি করতেছে? আরবের পানি শোধনাগারে হিট করছে, তেলের মধ্যে হিট করছে। আবার কেন ইরান বলছে? তার বৈধতা ইরান দিচ্ছে কেন? যে আমার তো গুরুত্বপূর্ণ জীবন বাঁচানোর জায়গায় হাত দিচ্ছে ওরা, ওইখান থেকে তো আমি ওদের ওইখানেই মারবো। কেন আরব রাষ্ট্রগুলো আমেরিকা ইসরায়েলকে বলতে পারছে না যে তোমরা চলে যাও, আমাদের উপর হামলা হচ্ছে, তুমি তোমার যেখান থেকে পারো করো, আমাদের ভূমি থেকেই করছো কেন? কিন্তু আরবরা বলতে পারছে না আমেরিকা। এইটা হলো তাদের সবচেয়ে বড় দুর্বলতা। রুশ গোয়েন্দা মাধ্যমগুলো তথ্য দিয়েছে, মানে এজেন্সি তথ্য দিয়েছে, ইরানের অ্যাটাকে নেতা কাকুর বাড়ির, যেখানে নেতা কাকুর লিডারশিপদের বাংকার ছিল, বাংকার, জীবন রক্ষার বাংকার, যেখানে সব লিডাররা অবস্থান করছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। কে বলছে? রুশ গণমাধ্যমের সূত্র ধরে, গোয়েন্দা বাহিনীর সূত্র ধরে রুশ গণমাধ্যম। তারা বলছে যে ইরান রাতে যে হাইপারসনিক মিসাইল মেরেছে, সেই হাইপারসনিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় 100 ফুটের মতো যে টানেল, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই লিডারশিপদের অবস্থান এখনো জানা যাচ্ছে না, তারা বেঁচে আছেন কি মরে গেছে। এবং নেতা কাকুর বাড়ির কোনো গণমাধ্যমের সাহস নেই এই মুহূর্তে সঠিক তথ্য দেওয়ার। তাদের ডাইরেক্ট বলা আছে কোনো তথ্য বাইরে দেয়া যাবে না, কিচ্ছু দেয়া যাবে না। সেই জন্য ওই দেশটির কোনো খবর এই মুহূর্তে আমরা ভিডিও আকারে দিতে পারছি না, খুব মামুলি আকারে পাওয়া যাচ্ছে, খুব মামুলি আকারে। ভেতরে কি চলছে সেখানকার সাংবাদিকরা বলছে, কিন্তু সেখানেও সেন্সর করা হচ্ছে। তার মানে ইরান সেখানে ব্যাপক পরিমাণ ধোলাই দিচ্ছে, কিন্তু আমরা দেখাতে পারছি না। সেই দেশ থেকে ফুটেজগুলো যারা দিবে তাদের 5 থেকে 7 বছরের জেল হবে। এখন যেটি বলা হয়েছে যে কালকে রাতে ইরান যে বড় ধরনের মার দিয়েছে, সেই মারে দখলদার দেশটির লিডারশিপের অবস্থান জানা যাচ্ছে না, তারা বেঁচে আছে না মরে গেছে, কোথায় কি আছে। এখন ইরান টার্গেটে হিট করছে এবং বলা হচ্ছে যে এই আক্রমণে দখলদারদের মূল সেনা কেন্দ্রগুলো, গোয়েন্দা বাহিনীর কেন্দ্রগুলো, রসদ ভান্ডারগুলো ধ্বংস করছে তারা। ইরান ব্যাপক আকারে তারা হিট করছে এবং এই হিটের ফলে দেখা যাচ্ছে যে তারা এখন আক্রমণ করবে কি, তারা আক্রমণ ঠেকাতে ঠেকাতে মাঝে কিছু যুদ্ধ বিমান পাঠায় আমেরিকার সাথে মিলেমিশে, আবার তারা সারাদিন সাইরেন বাজায়, বাংকারে বসে থেকে তারা এই কাজগুলো করে। দর্শক, কুয়েতের ভেতরে 11টি স্থানে হামলা হয়েছে, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট 11টি স্থাপনা, এর মধ্যে তেল, পানি শোধনাগার সহ মার্কিন বেজগুলোকে, মানে বেজ সহ গুরুত্বপূর্ণ 11টি স্থানে কুয়েতের হামলা হয়েছে। আজকে কুয়েতের উপর ধোলাইটা বেশি হয়েছে, বাহরাইনের উপর ব্যাপক আক্রমণ চলছে, বলা যায় তাদের মোটামুটি পাগল করে ফেলছে। এই অবস্থায় এখন আসলে আর কিছু করার নাই দখলদার বাহিনীর। তারা এখন নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিনিময় ইরানকে বড় রকম ক্ষতিগ্রস্ত করতে চাইছে। তবে একটা কথা লাস্ট আমি ভিডিওতে বলে যাচ্ছি, সেটা হলো মুসলমানদের মধ্যে যেন এই ভুলটা না হয়, ইরানের বিরুদ্ধে যেন কোনো মুসলিম দেশ এই মুহূর্তে যুদ্ধে না জড়ায়। কারণ ইরানের সাথে মধ্যপ্রাচ্যকে জড়িয়ে দিয়ে ওরা কিন্তু কেটে পড়বে, এবং আমেরিকা এখন মধ্যপ্রাচ্যকে, ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যকে টেনে আনতে চাচ্ছে ইরানের বিরুদ্ধে। এটা যেন কোনোভাবেই না হয়। এটা হলে, বা পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে যায়, মনে রাখবেন পাকিস্তানকে খেয়ে দেবে ইসরায়েল। কারণ কি, পাকিস্তানকে এখন ব্যবহার করবে, আমেরিকার মাধ্যমে ঢুকে যাবে, আমেরিকার আবরণে ঢুকে যাবে। তারপর, কারণ নিউক্লিয়ার ইরানেরটা ধ্বংস তো প্রায় করিয়ে ফেলছে, ধরেন আছে বাকি কারটা পাকিস্তানেরটা। পাকিস্তানের লুভি, ক্ষমতা লুভি বা অর্থ লুভি জেনারেলরা যদি এবার পাকিস্তানটাকে বিক্রি করে দেন, আমার মনে হয় ভেতরে একটা বিশাল বিক্ষোভ দানা বাঁধবে। কারণ মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের লাগিয়ে দেওয়ার এই খেসারত আসিফ মনির খুব ভালোভাবে দিতে হবে, কারণ তিনি অবৈধভাবে ঠিকই আছেন মার্কিন তাবেদার হয়ে। পাকিস্তানিরা তাকে আর এক নিমিষও রাখবে না যদি ইরানের বিরুদ্ধে হামলা করে বসে, কারণ মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের আক্রমণ এটা মুসলিম জাতিগোষ্ঠীকে ধ্বংস করে ফেলবে। এখন দেখার বিষয় আসলে কি হয় শেষ পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে। আল্লাহ হাফিজ।